আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে হিস্টোলজির এপিথেলিয়াল টিস্যুর পার্ট 3, যেখানে আমরা আলোচনা করব সেল সারফেস মডিফিকেশন এবং ইন্টারসেলুলার জাংশন। তো সেল সারফেস মডিফিকেশনের একটা পার্টের মধ্যে আমরা ইন্টারসেলুলার জাংশন নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি তাজওয়ার হাসনাত তোহা, ঢাকা মেডিকেল কলেজ। তো প্রথমে আমরা জানি যে এপিথেলিয়াল সেলের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হলো পোলারিটি। এরা পোলারিটি শো করে। পোলারিটি মানে তাদের একটা এপিক্যাল জোন থাকবে, বেজাল জোন থাকবে, এবং এখানে দেখো এপিক্যাল সারফেস, বেজাল সারফেস, এদিকে ল্যাটারাল সারফেস আছে। তো এই যে প্রত্যেকটা সারফেস আছে, প্রত্যেকটা সারফেসের মডিফিকেশন হতে পারে, মডিফাই হতে পারে, মডিফিকেশন। তো এপিক্যাল সারফেসের মডিফিকেশন, বেজাল সারফেসের মডিফিকেশন, ল্যাটারাল সারফেসের মডিফিকেশন। তো এর মধ্যে আমরা মূলত এপিক্যাল সারফেস আর ল্যাটারাল সারফেসকে নিয়ে মেইন প্রায়োরিটি দিয়ে আলোচনা করব। বেজাল সারফেস মডিফিকেশনের মধ্যে আছে বেজাল ইনফোল্ডিংস, অর্থাৎ বেজাল সাইডের মধ্যে যে প্লাজমা মেমব্রেনটা আছে সেটা যদি ফোল্ড হয়ে যায় কোনোভাবে, সেটাকে আমরা বলবো বেজাল ইনফোল্ডিংস। আর হেমিডেসমোজোমকে আমরা ল্যাটারাল সারফেস মডিফিকেশনের মধ্যে এবং সিলিয়া ফ্লাজেলাকে এপিক্যাল সারফেস মডিফিকেশনের মধ্যেই পড়ে ফেলবো। তো এপিক্যাল সারফেস মডিফিকেশনটা অ্যাকচুয়ালি কেন হয়? রিজন হচ্ছে এপিক্যাল সারফেস যখন মডিফাই হবে তখন এটা যেহেতু উপরের দিকে আছে, সুতরাং এইটা আমাদের অ্যাবজর্পশনের ক্ষেত্রে সারফেস এরিয়া বৃদ্ধিতে হেল্প করবে। আমরা জানি যার যত সারফেস এরিয়া যত বেশি, সেই ক্ষেত্রে সারফেস এরিয়া যখন আমি আঙুলের মতো এভাবে থাকার চেয়ে সারফেস এরিয়া যদি আমি এভাবে করে ফেলি, তখন কিন্তু আমার সারফেস এরিয়া বেড়ে যায়। আর সারফেস এরিয়া বেড়ে গেলে অ্যাবজর্পশনটাও বেশি হয়। সুতরাং এপিক্যাল সারফেস মডিফিকেশনের অন্যতম একটা উদ্দেশ্য হলো অ্যাবজর্পশন। আর যদি এই যে এপিক্যাল সারফেস মডিফিকেশনের মাধ্যমে সিলিয়া ফর্ম করে, দেন সিলিয়াটা কোনো সাবস্টেন্সকে মুভমেন্ট ঘটাতে হেল্প করে। তাহলে মুভমেন্ট অফ সাবস্টেন্সের জন্য দায়ী মোটাইল মডিফিকেশন। তো আমরা আসলে এই মুভমেন্ট অফ সাবস্টেন্স ঘটাতে পারবে কি পারবে না তার উপর বেস করে দুই ভাগে আবার ভাগ করতে পারি, একটা মোটাইল মডিফিকেশন আর একটা নন মোটাইল মডিফিকেশন। মোটাইল মডিফিকেশনের মূল এক্সাম্পল হলো সিলিয়া, আর নন মোটাইলের এক্সাম্পল হলো স্টেরিওসিলিয়া, মাইক্রোভিলাই। ওকে, তাহলে আমরা প্রথমত আলোচনা শুরু করব মাইক্রোভিলাই নিয়ে। তার আগে এখানে হচ্ছে আমাদের একটা ফিগার আছে, ফিগারের মধ্যে তেমন কিছু না, আমরা সেগুলোই দেখবো আর কি। মাইক্রোভিলাই এখানে আছে, সিলিয়া, এই ফিগারগুলো এখানে দেওয়া ছিল। তো আমরা এখন স্ট্রাকচার অফ মাইক্রোভিলাই সম্পর্কে আলোচনা করব। তো আমি আজকের আলোচনার মধ্যে যত আলোচনা করব সকল আলোচনাই রস হিস্টোলজি থেকে নেওয়া। কোনো ক্ষেত্রে কোনো একটা এক্সাম্পল, একটা দুটা এক্সাম্পল হয়তো আমাদের মুস্তফা কামাল স্যার, ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান স্যারের বই থেকে নিয়েছি, এবং কিছু পার্থক্যের বক্স আমি সেলিম রেজা হিস্টোলজির বই থেকে নিয়েছি। আর বেশিরভাগ কন্টেন্টই এখানে 98% কেসে রস হিস্টোলজি থেকে নেওয়া। তো ছবিটা রসের, এখানে প্রথমে মাইক্রোভিলাইয়ের স্ট্রাকচার দেওয়া আছে, আর এখানে যা টেক্সট আছে সেগুলো রস থেকে নেওয়া। তো মাইক্রোভিলাই কন্টেইন এ কনস্পিশিয়াস কোর অফ অ্যাবাউট 20 to 30 অ্যাক্টিন ফিলামেন্ট। এই যে মাইক্রোভিলাইটা ফর্ম হয়েছে, এটা যদি একটা মাইক্রোভিলাই হয়ে থাকে, আচ্ছা প্রথম কথা হলো ভিলাই আর মাইক্রোভিলাই কিন্তু সেম না। ভিলাই হচ্ছে মিউকোজাল প্রজেকশন, আর মাইক্রোভিলাই হলো এপিথেলিয়াল প্রজেকশন বা এপিথেলিয়াল সারফেসের এপিক্যাল সারফেসটুকু, এপিথেলিয়াল সেলের এপিক্যাল সারফেসটুকুর মডিফিকেশন। তাহলে মাইক্রোভিলাই হলো একটা সেলের মডিফিকেশন, একটা সেলের এপিক্যাল সারফেসের মডিফিকেশন। আর ভিলাই হলো মিউকোজাল ফোল্ডিং। তো মিউকোজাল ফোল্ডিং কী জিনিস? মিউকোজা আমরা জানি যে আমাদের জিআইটির জন্য যদি বলি তাহলে বেশি ইজি হয় বোঝাটা। জিআইটি 4টা লেয়ার থাকে, সেরোসা, সেরোসা, মাস্কুলারিস এক্সটার্না, সাবমিউকোজা, মিউকোজা। এর মধ্যে মিউকোজাটা যদি ফোল্ডেন হয়ে থাকে, ফোল্ডিং হইলে আমাদের এইভাবে আমাদের সারফেস এরিয়া যদি বেড়ে যায় তখন অ্যাবজর্পশনের জন্য হেল্প হয়। তো এইভাবে মিউকোজা যদি ফোল্ডিং হয় দেন সেটাকে আমরা ভিলাই বলবো, আর সেটা আমরা জিআইটির আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনা হচ্ছে মাইক্রোভিলাই, যেটা এপিথেলিয়াল সেলের এপিক্যাল সারফেসের মডিফিকেশন। ওকে, তাহলে এই যে মাইক্রোভিলাই যেটার কথা আমরা বলতেছি, এই একটা মাইক্রোভিলাইয়ের মধ্যে 20 থেকে 30 অ্যাক্টিন ফিলামেন্ট থাকে, এটা একটা ভালো কথা। তারপরে বলছে প্লাস ইন্ট বলতে বোঝায় এটাকে, আর মাইনাস ইন্ট বলতে বোঝায় এটাকে। নিচেরটা মাইনাস ইন্ট, উপরেরটা প্লাস ইন্ট। প্লাস ইন্টটা ভিলিন প্রোটিনের সাথে যুক্ত অ্যাট দ্য টিপ অফ মাইক্রোভিলাই। এখানে আমাদের ভিলিন প্রোটিনের কথা লেখা আছে, এটা হচ্ছে ভিলিন প্রোটিন, এই যে পেস্ট কালারটা। তো ভিলিন প্রোটিনের সাথে এই যে আমাদের অ্যাক্টিন ফিলামেন্টগুলো আছে, অ্যাক্টিন ফিলামেন্টগুলো কানেক্টেড। তো এটাকে আমরা অ্যাক্টিন ফিলামেন্টের প্লাস ইন্ট বলতেছিলাম। অ্যাক্টিন বান্ডেল এক্সটেন্ডস ডাউন ইনটু দ্য
এপিক্যাল সাইটোপ্লাজম। তাহলে এপিক্যাল সাইটোপ্লাজম বলতে বোঝায় এটাকে, সাইটোপ্লাজমের এর নিচে তো আরও সেলের অনেক পার্টটুকু বাকিটুকু আছে। তাহলে এই পার্টটুকু হচ্ছে এপিক্যাল সাইটোপ্লাজম, এটা হচ্ছে নিচের দিকে হলো বেসাল সাইটোপ্লাজম। তাহলে এপিক্যাল সাইটোপ্লাজম এই পার্টটুকু, এটা হচ্ছে আমাদের কোথায়? তাহলে আমরা বলতে পারি মাইক্রোভিলার মধ্যে অ্যাক্টিন ফিলামেন্টগুলো কতটুকু থেকে কতটুকু বিস্তৃত? উপরে টিপের দিকে ভিলিন প্রোটিনের সাথে কানেক্টেড, আর নিচের দিকে সেই এপিক্যাল সাইটোপ্লাজমের মধ্যে এসে শেষ হয়, এপিক্যাল সাইটোপ্লাজম পর্যন্ত বিস্তৃত। হিয়ার ইট ইন্টারেক্ট উইথ এ হরাইজন্টাল নেটওয়ার্ক অফ অ্যাক্টিন ফিলামেন্ট, দ্য টার্মিনাল ওয়েভ। তো এখানে এসে কতটুকুর মধ্যে কোথায় এসে শেষ হয়? এই যে এই জায়গাটার মধ্যে এসে শেষ হইতেছে। তাহলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে টার্মিনাল ওয়েভ। যেখানে এসে অ্যাক্টিন ফিলামেন্টগুলো শেষ হয় তার নাম টার্মিনাল ফিলামেন্ট, টার্মিনাল ওয়েভ। ওকে, উইচ লাইজ জাস্ট বিলো দ্য বেস অফ দ্য মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কোথায়? এটা হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাইয়ের বেস কোনটা? এটা বেস অফ দ্য মাইক্রোভিলাই। তাহলে এই যে টার্মিনাল ওয়েভ কোথায় এসে শেষ হয়? বেস অফ দ্য মাইক্রোভিলাই নিচে, এই তো। তারপরে দ্য অ্যাক্টিন ফিলামেন্ট ইনসাইড দ্য মাইক্রোভিলাস আর ক্রস লিঙ্কড অ্যাট 10 nanometer ইন্টারভেলস বাই আদার অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিনস সাচ এস ফ্যাসকিন, স্পিন অ্যান্ড ফিমরিন। এখানে যেটা বলা আছে এটা হলো একটা অ্যাক্টিন ফিলামেন্ট, এটা আর একটা অ্যাক্টিন ফিলামেন্ট, এটা আর একটা অ্যাক্টিন ফিলামেন্ট। তো প্রত্যেকটা অ্যাক্টিন ফিলামেন্ট কতটুকু ডিস্টেন্সে থাকে? ডিস্টেন্সে থাকে 10 nanometer, 10 nanometer ডিস্টেন্সে থাকে। এবং এখানে আমাদের একটা অ্যাক্টিন ফিলামেন্ট তার পাশাপাশি আরেকটা অ্যাক্টিন ফিলামেন্টের সাথে 3টা প্রোটিন দিয়ে যুক্ত হতে পারে। তো এখানে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্নটা আছে, যেমন এখানে হলুদ কালারগুলোকে এক্সপ্রেস করছে স্পিন দ্বারা, এই নীল কালার বা পেস্ট কালারকে প্রকাশ করছে ফিমরিন দ্বারা, এবং এখানে আরেকটা কালার বেগুনি কালারকে প্রকাশ করছে ফেসকিন দ্বারা। তো এই আর কি কথাবার্তা, এখানে আমাদের বিভিন্ন প্রোটিনকে এক্সপ্রেস করছে এই প্রোটিনগুলোর মাধ্যমে। এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন। এই অ্যাক্টিন বাইন্ডিং প্রোটিন কী কী হইতে পারে? ফেসকিন, স্পিন এবং ফিমরিন। এই 3 ধরনের প্রোটিনের মাধ্যমে একটা অ্যাক্টিন ফিলামেন্ট তার পার্শ্ববর্তী 10 nanometer দূরে থাকা আর একটা অ্যাক্টিন ফিলামেন্টের সাথে যুক্ত হতে পারে। তাহলে আমরা যদি বলি এতটুকু ডিস্টেন্সের দূরত্ব কতটুকু? এতটুকু হচ্ছে 10 nanometer। ওকে, এরপরে দিস ক্রস লিঙ্কেজ প্রোভাইডস সাপোর্ট অ্যান্ড গিভস রিজিডিটি টু দ্য মাইক্রোভিলাই। এভাবে একটার সাথে আরেকটা এইভাবে এত ভালোভাবে কানেক্টেড থাকার কারণে কি অনেক রিজিড একটা স্ট্রাকচার হবে না? অবভিয়াসলি হওয়া উচিত। দেন ইন এডিশন দ্য কোর অফ অ্যাক্টিন ফিলামেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মায়োসিন 1 এ মলিকিউল। আচ্ছা, এখানে যে আমাদের অ্যাক্টিন ফিলামেন্টগুলো আছে, এই অ্যাক্টিন ফিলামেন্টগুলো এখানে আমাদের যে প্লাজমা সারফেসটুকু আছে এটার সাথে আমাদের মায়োসিন 1 প্রোটিনের সাথে যুক্ত থাকে। তাহলে মাইক্রোভিলাসের এই যে এখানে আমাদের প্লাজমা মেমব্রেন, এই মাইক্রোভিলাসের প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাক্টিন ফিলামেন্টটুকু কিসের মাধ্যমে যুক্ত? এই যে লাল 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 এগুলো হচ্ছে মায়োসিন 1। অ্যাক্টিন ফিলামেন্ট প্লাজমা মেমব্রেন অফ দ্য মাইক্রোভিলাই এর সাথে কী দিয়ে যুক্ত? মায়োসিন 1 ফিলামেন্ট দিয়ে যুক্ত। ডান। এরপরে ইন এডিশন দ্য কোর অফ অ্যাক্টিন ফিলামেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ শেষ। তারপরে দ্য টার্মিনাল ওয়েভ ইজ কম্পোজড অফ অ্যাক্টিন ফিলামেন্ট স্টেবিলাইজড বাই স্পেকট্রিন। এখানে আমাদের টার্মিনাল ওয়েভ, এই টার্মিনাল ওয়েভের মধ্যে কি আছে? টার্মিনাল ওয়েভের মধ্যে এখানে অ্যাক্টিন ফিলামেন্টগুলো আছে, এবং অ্যাক্টিন ফিলামেন্ট ছাড়া এখানে অ্যাক্টিন ফিলামেন্টগুলোকে স্টেবিলাইজ করছে বিভিন্ন জায়গায়। এই যে অ্যাক্টিন ফিলামেন্টকে স্টেবিলাইজ করছে এই সাদা সাদা যেগুলো আছে এদের নাম হচ্ছে স্পেকট্রিন প্রোটিন। স্পেকট্রিন প্রোটিনের মাধ্যমে টার্মিনাল ওয়েভটা স্টেবিলাইজ হয়েছে। which also anchors the terminal web of the apical cell membrane. এখন আসো প্রেজেন্স অফ মায়োসিন 2 অ্যান্ড ট্রোপোমাইসিন। মায়োসিন 2 এবং ট্রোপোমাইসিন থাকার কারণে এই মাইক্রোভিলাইটা কী হতে পারে? কন্ট্রাক্ট করতে পারে। তাহলে কন্ট্রাক্ট করার ক্ষমতা মায়োসিন 2 এবং ট্রোপোমাইসিন, টার্মিনাল ওয়েভে এই মায়োসিন 2 এবং ট্রোপোমাইসিন থাকার কারণে এর কন্ট্রাক্টাইল এবিলিটিটা আছে। তো এই দুইটা প্রোটিন, মায়োসিন 2 প্রোটিন, ট্রোপোমাইসিন, এদের নাম কোথায় শুনছো? মাসেল ফিজিওলজিতে শুনছো। মাসেল ফিজিওলজিতে যখন কন্ট্রাকশন রিল্যাক্সেশন করছি আমরা মেকানিজমগুলো, এই মেকানিজমের মধ্যে আমরা এই দুইটা প্রোটিনের নাম শুনছি। সুতরাং এরা কন্ট্রাক্টাইল এবিলিটি ফরমেশনের জন্য দায়ী। তো এই প্রোটিনগুলা কী কাজ করে? অ্যাপেক্স অফ দ্য সেল এর ডায়ামিটারকে ডিক্রিজ করে দেয়। এটা কি আমাদের এই যেটা তো আমাদের অ্যাপেক্স অফ দ্য সেল, এই অ্যাপেক্স অফ দ্য সেলকে ডায়ামিটারটাকে ডিক্রিজ করে দেয়, অর্থাৎ সেলটাকে এভাবে বানায় ফেলে। এই যে সেলটাকে একটু ইনওয়ার্ড ফোল্ডিং করে ফেলে, ইনওয়ার্ড বেন্ডিং। তাহলে এর ফলে কি হয়? স্টিফ অ্যাক্টিন কোর্স আর এনকোড ইনটু দ্য টার্মিনাল ওয়েভ টু স্প্রেড অ্যাপার্ট অ্যান্ড ইনক্রিজ দ্য মাইক্রোভিলাস স্পেস। এই যে
এখানে যে অ্যাক্টিন ফিলামেন্টগুলো আছে, অ্যাক্টিন ফিলামেন্টগুলো স্প্রেড হয়ে যায়, যার ফলে এখানে আমাদের যে মাইক্রোভিলা স্পেস আছে, মাইক্রোভিলা স্পেস, এই স্পেসটুকু বেড়ে যায়। এই হচ্ছে আমাদের কথাবার্তা মাইক্রোভিলাই সম্পর্কে এতটুকুই। এবার আসি আমরা স্টেরিওসিলিয়া সম্পর্কে। স্টেরিওসিলিয়া, মাইক্রোভিলাই আর সিলিয়া, এই দুটো টপিক থেকে তুলনামূলকভাবে রেয়ার এবং পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা একটা পড়ি। স্টেরিওসিলিয়া কোথায় কোথায় থাকে? একটা হচ্ছে এপিডিডাইমিস, একটা হলো ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স যেটা বলি আমরা, ভাস ডিফারেন্স। দেন সেন্সরি সেল অফ দ্য ইনার ইয়ার, ইনার ইয়ারের সেন্সরি সেল যেটাকে আমরা হেয়ার সেল বলি। এই জায়গার মধ্যে আমরা স্টেরিওসিলিয়াকে পেয়ে থাকি। তো স্টেরিওসিলিয়াও এক ধরনের মাইক্রোভিলাইয়ের মতোই বলতে পারি, জাস্ট মাইক্রোভিলাই অনেক ছোটো থাকতো, স্টেরিওসিলিয়াটা আনইউজুয়ালি লং থাকে। এই ওকে, দেন আসি আমরা স্টেরিওসিলিয়া সম্পর্কে। এই হচ্ছে স্টেরিওসিলিয়ার স্ট্রাকচার। তো স্টেরিওসিলিয়া অফ দ্য জেনিটাল ডাক্টস আর এক্সট্রিমলি লং প্রসেস দ্যাট এক্সটেন্ড ফ্রম দ্য এপিক্যাল সারফেস অফ দ্য সেল অ্যান্ড ফ্যাসিলিটেড অ্যাবজর্পশন। এটা হচ্ছে আমাদের এপিক্যাল সারফেস অফ দ্য সেল, যেখান থেকে এটা এক্সটেন্ড হয় এবং এর ফলে কী লাভ হয়? লাভ সেম কথাই, অ্যাবজর্পশনে উপকার হয়। তাহলে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভূমিকা রাখে। এখানে যে ইউনিক ফিচারটা আছে, ইউনিক ফিচারটা হচ্ছে এই যে আমাদের পেস্ট কালারের সাইটোপ্লাজমিক ব্রিজ আছে, এই সাইটোপ্লাজমিক ব্রিজটা মাইক্রোভিলাইতেও থাকে না, সিলিয়াতেও থাকে না। তাহলে এই সাইটোপ্লাজমিক ব্রিজ পেস্ট কালার করা আছে যেখানে চিত্রের মধ্যে, ওইটা হলো আমাদের এখানের মধ্যে ইউনিক একটা ফিচার। বিকজ ইলেকট্রন মাইক্রোস্কোপি রিভেলস দেয়ার ইন্টারনাল স্ট্রাকচার টু বি দ্যাট অফ আনইউজুয়ালি লং মাইক্রোভিলাই, সাম হিস্টোলজিস্ট নাও ইউজ দ্য টার্ম স্টেরিওভিলাই। যেহেতু মাইক্রোভিলাই আর এই যে স্টেরিওসিলিয়া, এই দুইটার মধ্যে তেমন আহামরি কোনো ডিফারেন্স নাই। মাইক্রোভিলাইটা হচ্ছে লং আর মাইক্রোভিলাইটা হলো শর্ট, স্টেরিওসিলিয়াটা হলো লং। সুতরাং যেহেতু মাইক্রোভিলাইয়ের সাথে স্টেরিওসিলিয়ার সম্পর্ক আছে, দুইটাই ইমোটাইল, এটাকে আমরা স্টেরিওসিলিয়া না বলে স্টেরিওভিলাইও বলতে পারি। ওকে, seen in the light microscope, this process frequently resembles the hair of the paintbrush because of the way they aggregate into pointed bundles. তো এটাকে হেয়ারের মতো লাগে স্টেরিওসিলিয়াগুলোকে, নট সো ইম্পর্টেন্ট। দেন লাইক মাইক্রোভিলাই, স্টেরিওসিলিয়া আর সাপোর্টেড বাই ইন্টারনাল বান্ডিলস অফ অ্যাক্টিন ফিলামেন্ট দ্যাট আর ক্রসড বাই ফিমব্রিন। তো এখানে আমাদের একটা এগুলো তো আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট। তো এই অ্যাক্টিন ফিলামেন্টগুলোর মধ্য দিয়ে এখানে যে আমাদের আগেও দেখছি আমরা যখন মাইক্রোভিলাই পড়ছিলাম, সেখানেও ফিমব্রিন নামে একটা প্রোটিন ছিল। এই ফিমব্রিন, এসপিন, এগুলো দিয়ে অ্যাক্টিন ফিলামেন্টগুলো একটা একটার সাথে যুক্ত থাকতো। তো এই কথাই লিখছে মাইক্রোভিলাইয়ের মতো করে এখানের মধ্যেও আমরা ফিমব্রিনকে পেয়ে থাকি, এখানে আমরা এসপিনকে পেয়ে থাকি। তো এই যে আমরা বারবার বলতেছি যে মাইক্রোভিলাইয়ের তুলনায় এটা হলো লম্বা। কতটুকু লম্বা? লম্বায় হলো এটা 120 মাইক্রোমিটার। আর মাইক্রোভিলাই নিচে কতটুকু ছিল? মাইক্রোভিলাই ছিল 1 মাইক্রোমিটার লম্বা। ওকে, এরপরে এখানে আমরা আরও একটা আনলাইক মাইক্রোভিলাইয়ের মতো নাই, মাইক্রোভিলাইয়ের মধ্যে এটা অ্যাবসেন্ট আছে, বাট এখানে আমাদের স্টেরিওসিলিয়ার মধ্যে প্রেজেন্ট। এরকম আর কি আছে? এটা হচ্ছে এজরিনটা কি করে? closely associated with the plasma membrane of stereocilia anchors the actin filaments to the plasma membrane. এখানে দেখো আমরা এজরিনকে পাবো, এজরিন যেটা আমাদের মায়োসিন 1 এর মতো কাজ করে। অর্থাৎ আগেরটার মধ্যে আমরা যেরকমভাবে দেখছিলাম মায়োসিন 1 এর সাথে অ্যাক্টিন ফিলামেন্টকে কানেক্ট করে রাখে, মায়োসিন 1টা অ্যাক্টিন ফিলামেন্টকে প্লাজমা মেমব্রেনের সাথে কানেক্ট করে রাখে। এইখানের মধ্যে আমাদের এই মায়োসিন 1 এর মতো কাজ করে কে? মায়োসিন 1 এর মতো কাজ করতেছে এখানে এজরিন, যার কাজ হলো অ্যাক্টিন ফিলামেন্টকে স্টেরিওসিলিয়া বা স্টেরিওভিলাইয়ের যে প্লাজমা মেমব্রেন আছে তার সাথে কানেক্টেড করে রাখা। এছাড়া আছে ক্রস ব্রিজ ফর্মিং আলফা অ্যাক্টিনিনের কথা। আলফা অ্যাক্টিনিন হলো এখানে আমাদের এই যে অ্যাক্টিন ফিলামেন্টসগুলো আছে, এখান থেকে হচ্ছে ক্রস ব্রিজ ফর্মেশনের ক্ষেত্রে আলফা অ্যাক্টিনিনটা হেল্প করে। এই হচ্ছে আমাদের ওভারঅল স্টেরিওসিলিয়া। তো স্টেরিওসিলিয়া এবং মাইক্রোভিলাই দুইটাই ছিল ইমোটাইল, এখানে আমাদের কোনো মুভ করার কিছু ছিল না, এটা মূলত আমাদের শুধুমাত্র অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভূমিকা রাখতো। আর সিলিয়া যেটা আছে, এই সিলিয়াটা হচ্ছে মোটাইল। তবে সিলিয়া কিন্তু শুধুমাত্র যে মোটাইলই হবে তা না, মোটাইল ছাড়াও অন্য সিলিয়াও হইতে পারে। তো আমরা ধীরে ধীরে আলোচনা আগাবো। এখানে একটা চিত্র নেওয়া আছে, চিত্রটা হচ্ছে রস হিস্টোলজি থেকে নেওয়া। তো আমরা ধীরে ধীরে আগাই। সিলিয়াটা পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট।
মেনলি এখান থেকে সিলিয়া, মাইক্রোভিলাই, স্টেরিওসিলা এগুলো থেকে পার্থক্য টাইপের কোয়েশ্চেনটাই বেশি এসে থাকে রুটিনের ক্ষেত্রে। তো সিলিয়া আর কমন সারফেস মডিফিকেশনস প্রেজেন্ট অন নিয়ারলি এভরি সেল অফ দ্য বডি। তাহলে সিলিয়া কিন্তু এভরি সেল অফ দ্য ইন দ্য বডির মধ্যেই কাছাকাছি লেভেলে পাওয়া যায়, কিন্তু স্টেরিওসিলা কিন্তু সব জায়গায় ছিল না। এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স আর সেন্সরি সেল বা হেয়ার সেল যেটাকে বলি ইন দ্য ইনার ইয়ার, এগুলোর মধ্যে পাওয়া যাইতো। তো সিলিয়ার যে মেইন স্ট্রাকচার তার নাম হচ্ছে এক্সোনিম। সিলিয়ার মেইন স্ট্রাকচারের নাম হচ্ছে এক্সোনিম। এই এক্সোনিমটাই হচ্ছে তার অনেকটা কাইন্ড অফ ইন্টারনাল স্ট্রাকচারটাকে ডিসক্রাইব করা যায় এক্সোনিমের মাধ্যমে। তো এক্সোনিমটা কই থেকে কতটুকু পর্যন্ত বিস্তৃত? এক্সোনিমটা বিস্তৃত হলো আমাদের বেজাল বডি থেকে। বেজাল বডি যেটাকে আমরা MTOC, মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার বলতে পারি। তো এটা হলো আমাদের বেজাল বডি। বেজাল বডি হলো এই পার্টটুকু, এর উপর থেকে বাকিটুকু হলো আমাদের এক্সোনিম। ওকে, তাহলে এটা হলো আমাদের মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার হিসেবেও কাজ করে, এটাকে নামে ডাকা হয় আর কি, বেজাল বডি। তো সিলিয়ারি অ্যাপারেটাস গঠন করে সিলিয়া বেজাল বডির সাথে মিলে, তেমন কোনো ইম্পর্টেন্ট কথা না। দেন এখানে আমাদের মোটাইল সিলিয়া, প্রাইমারি সিলিয়া এবং নোডাল সিলিয়া 3 ভাগে ভাগ করা যায়। সিলিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: মোটাইল সিলিয়া, প্রাইমারি সিলিয়া, নোডাল সিলিয়া। মোটাইল সিলিয়াটা নিয়ে আসলে আমাদের মূল আলোচনা, মূল কনসার্ন মোটাইল সিলিয়া। আর প্রাইমারি সিলিয়া এরা কিন্তু নন মোটাইল, নোডাল সিলিয়া এরাও কিন্তু নন মোটাইল। তো মোটাইল সিলিয়ার মধ্যে কি আছে? মোটাইল সিলিয়াটা অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, এবং মোটাইল সিলিয়া এবং ফ্লাজেলা এরা হচ্ছে কাউন্টার পার্টস। এছাড়া মোটাইল সিলিয়ার যে মেইন স্ট্রাকচার এটা হচ্ছে 9+2 এক্সোনোমাল অর্গানাইজেশন। এই 9+2 এটা পরীক্ষায় ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। 9+2 এক্সোনোমাল অর্গানাইজেশন ইজ মোটাইল সিলিয়া মানে কি বুঝো? তো এখানে আমরা ডিসক্রাইব করব এটার ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারটাকে। তো আমরা সেদিকে যাব, তার আগে আমরা ক্লাসিফিকেশনটা অন্তত পড়ে ফেলি আগে, যে মোটাইল সিলিয়া মানে যেটা মুভ করতে পারে, সাবস্টেন্সকে মুভমেন্ট ঘটাইতে পারে। ওকে, তারপরে হলো প্রাইমারি সিলিয়া বা মনোসিলিয়া। এই প্রাইমারি সিলিয়া বা মনোসিলিয়া এরা হলো ইমোটাইল, যারা মুভ করতে পারে না, কারণ তাদের মধ্যে যে মাইক্রোটিউবিউলগুলো অ্যারেঞ্জ করা আছে সেগুলো ডিফারেন্টভাবে অ্যারেঞ্জ করা আছে। সো এদের মধ্যে মুভমেন্ট করার প্রপার্টিটা নাই। তো এরা আসলে কী কাজে লাগে? এরা কি কোনো কাজে লাগে? হ্যাঁ, লাগতে পারে। হ্যাঁ, এরা লাগে। কী কাজে লাগে? কেমোসেন্সর, অসমোসেন্সর, মেকানোসেন্সর এই কাজ করে। আগে বলা হয়তো যারা কোনো কাজ করে না, এরা মনে হয় ইনঅ্যাক্টিভ, বাট পরবর্তীতে রিসেন্টলি আমরা দেখতে পারছি কেমোসেন্সর, অসমোসেন্সর এবং মেকানোসেন্সর। যারা ফিজিওলজি আইটেম 2 পড়ছো, গাইড 1-এর মধ্যে আইটেম 2 এর লাস্ট টপিক ছিল লোকোমোশন অফ দ্য সেল। এই লোকোমোশন অফ দ্য সেলের একদম লাস্টে সিলিয়া নিয়ে আলোচনা করা হয়েছিল। এই সিলিয়া সম্পর্কে তখন বলা হয়েছিল যে সিলিয়া 2 ধরনের আছে, প্রাইমারি সিলিয়া, সেকেন্ডারি সিলিয়া। তো প্রাইমারি সিলিয়া মানে যেটা নন মোটাইল, আর সেকেন্ডারি সিলিয়া মানে মোটাইল। তো আমাদের হিস্টোলজি অনুযায়ী এই সিলিয়াকে আমরা 3 ভাগে ভাগ করি: প্রাইমারি সিলিয়াম, সেকেন্ডারি সিলিয়া বা মোটাইল সিলিয়া। তো প্রাইমারি সিলিয়াটা ইমোটাইল থাকে, যারা কিছু সেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। দেন আসো নোডাল সিলিয়া। নোডাল সিলিয়া অ্যাকচুয়ালি এমব্রায়োলজিক অবস্থায় পাওয়া যায়, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট যখন ঘটতে থাকে তখন বাইলেমিনার এমব্রায়োনিক যে ডিস্ক থাকে গ্যাস্ট্রুলেশনের সময় পাওয়া যায়, সেইখানে এই নোডাল সিলিয়াকে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখানে আর তেমন কোনো কথা নাই। They are distinct in their ability to perform rotational movement. They plays an important role in early embryonic development. তো আমাদের এখন যে আলোচনা সেটা হলো মোটাইল সিলিয়াটা, এই সিলিয়ার স্ট্রাকচার সম্পর্কে, যেটা 9+2 এক্সোনোমাল অর্গানাইজেশন। তো এখানে আমরা 9 পেয়ার্স অথবা 9 ডাবলেটস অফ সার্কুলারলি অ্যারেঞ্জমেন্ট মাইক্রোটিউবিউলস সারাউন্ডিং টু সেন্ট্রাল মাইক্রোটিউবিউলস পাই। তো দেখি আমরা এই যে আমাদের মেইন ফিগার, এই ফিগারটাকে আমরা কপি করে রাখতে পারি। আমাদের মেইনলি কাজে লাগবে এই পোর্শনটা। তো আমরা দেখি একটু, এখানে আমরা 9 পেয়ার, এই যে 1 2 3 4 5 6
7, 8, 9। তাহলে পেরিফেরির মধ্যে 9 পেয়ার কেন বলতেছি, কারণ প্রত্যেকটা কিন্তু দুইটা নিয়ে গঠিত, একটা ফুল আর একটা হাফ, একটা ফুল একটা হাফ, এরকম প্রত্যেকটা মাইক্রোটিউবিউল পেয়ার হচ্ছে দুইটা নিয়ে গঠিত। তো এখানে আছে আমাদের 9 পেয়ার্স অর ডাবলেটস অফ সার্কুলারলি অ্যারেঞ্জড মাইক্রোটিউবিউলস, আর মাঝখানে কি থাকবে 2 সেন্ট্রাল মাইক্রোটিউবিউলস। তাহলে চারদিকে কয়টা করে আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9, আর মাঝখানে আছে আরও দুইটা। তাহলে এই হলো আমাদের 9+2 ব্যাখ্যা। তার মানে পেরিফেরালি সার্কুলারলি অ্যারেঞ্জ থাকে 9 পেয়ার্স অফ ডাবলেটস, 9 পেয়ার্স অর ডাবলেটস, আর মাঝখানে থাকে 2 সেন্ট্রাল মাইক্রোটিউবিউল। ওকে, তো the microtubule composing each doublet are constructed so that wall of one microtubule designated B microtubule। আচ্ছা, এখানে যা আছে আমি একটু মুখে বলি। এখানে আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটা হলো এটার কথা। তো এটা হলো আমাদের, দেখো এখানে ফিগারটা স্পষ্ট কিনা, এটা হলো আমাদের একটা মাইক্রোটিউবিউল আর এটা হলো আরেকটা মাইক্রোটিউবিউল। তো প্রথম যেটা আঁকলাম সেটা কিন্তু ওয়ালটা ইনকমপ্লিট থাকে, পরে যেটা আঁকলাম সেটা কিন্তু ওয়ালটা কমপ্লিট থাকে। তো এই অংশটুকুকে আমি যদি আরেকটু জুম করলে এটা পাওয়া যাবে। তো দেখো এটার মধ্যে এটা আছে আর এটার মধ্যে এটা আছে। তাহলে এই একটা মাইক্রোটিউবিউল যেটা কিন্তু ইনকমপ্লিট ওয়াল নিয়ে গঠিত, এবং তার মধ্যে এই যে বি, সেটাকে আমি বি দ্বারা চিহ্নিত করলাম, আর যেটা কমপ্লিট সেটা আমি এ দ্বারা চিহ্নিত করলাম। তাহলে বি মাইক্রোটিউবিউল যেটা আছে সেটা কিন্তু মাত্র 10টা প্রোটোটিউবিউল নিয়ে গঠিত, আর এ মাইক্রোটিউবিউল যেটা আছে সে 13টা প্রোটোটিউবিউল নিয়ে গঠিত। তাহলে বি মাইক্রোটিউবিউল 10টা, এ মাইক্রোটিউবিউল 13টা প্রোটোটিউবিউল নিয়ে গঠিত। এই কথাগুলাই লিখছে এখানে। এরপরে আছে টিউবিউলিন molecules incorporated into ciliary microtubules are tightly bound together and post-translationally modified in the process of acetylation and polyglutamylation। এই কথাগুলো হচ্ছে টিউবিউলিন মলিকিউলস যেটা আছে, এই টিউবিউলিন মলিকিউলসগুলো কিন্তু এই যে আমাদের হলুদ রঙের ইয়ক রেডিয়াল স্পোক, এই টিউবিউলিন মলিকিউলসগুলো থেকে আমাদের ইয়েলো রঙের রেডিয়াল স্পোকগুলো ফরমেশন হইতেছে, এবং এগুলোর মধ্য দিয়ে অ্যাসিডাইলেশন এবং পলিগ্লুটামাইলেশন যদিও লাগবে না, এই প্রসেসগুলো এখানে কাজে লাগতেছে। তারপরে such modifications ensure that microtubules of ciliary exonyme are highly stable and resist depolymerization। ওকে, ঠিক আছে। দেন আমরা দেখি each doublet exhibit a pair of arms that contain ciliary dynein। তো প্রত্যেকটা ডাবলেট, এই যে আমাদের একটা ডাবলেট, এই তো পুরাটা মিলে একটা ডাবলেট, এই ডাবলেটের মধ্যে ডায়ানিন আর্মস থাকে। ওকে, গেট ডান। তাহলে ডায়ানিন আর্মস থাকে, এটা ইম্পর্টেন্ট। দেন এই ডায়ানিন আর্মসটা এটিপিটাকে হাইড্রোলাইসিস করে এনার্জি পায়, সেই এনার্জি দিয়ে সেটা মুভমেন্ট ঘটাইতে হেল্প করে। তো ডায়ানিন আর্মস occur at 24 nanometer intervals along the length of the A microtubule and extend out to form temporary cross bridge with B microtubule। 24 nanometer intervals along the length of the A microtubule। তো এটা তো আমাদের A microtubule, এই দুইটার মধ্য দিয়ে এখানে কতটুকু ডিস্টেন্স থাকে, 24 ন্যানোমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের 24 ন্যানোমিটার ডিস্টেন্স, 24 ন্যানোমিটার এই। ওকে, ডান। 24 ন্যানোমিটার থাকে, এবং এখানে একটা ইলাস্টিক কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে নেক্সিন দ্বারা গঠিত। এই নেক্সিন লিঙ্কস করে এ মাইক্রোটিউবিউলের সাথে পরবর্তীটার বি মাইক্রোটিউবিউল। আমরা যদি ফিগারের মধ্যে দেখে আসি, এই হচ্ছে এখানে ভালো বোঝা যাবে। এইটা ধরো আমাদের একটা মাইক্রোটিউবিউল যেটা আমরা এ বলতেছি, আর এটা হলো আমাদের বি মাইক্রোটিউবিউল যেটা ইনকমপ্লিট। তো এ আর বি, এর থেকে যেটা বের হয় এইগুলো হচ্ছে ডায়ানিন, এবং এর সাথে আছে কি, এটা হচ্ছে আমাদের নেক্সিন। তো নেক্সিনটা একটার বির সাথে এটার বি আর এটার এ এর মধ্যে কানেক্টেড করে, এটা হলো এ। তাহলে এই যে আমাদের নেক্সিন যেটা আঁকাইলাম, এটা হচ্ছে এটা, যা আমাদের একটা ডাবলেটসের এর সাথে, এ মাইক্রোটিউবিউলের সাথে তার অ্যাডজাসেন্ট যে
মাইক্রোটিবিউলসটা আছে, মাইক্রোটিবিউলার ডাবলেটসটা আছে, সেই ডাবলেটসের একটা মাইক্রোটিবিউল মানে বি মাইক্রোটিবিউল, একটার এ আর একটার বি, এদের মধ্যে যে কানেক্টেড করে রাখে সে হলো নেক্সিন। ওকে, নেক্সিন তাহলে পড়া হলো। দেন তারপরে আছে আমাদের সেন্ট্রাল শীথ প্রজেকশন। সেন্ট্রাল শীথ প্রজেকশন, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল শীথ, যেটা কালো কালারের আছে এবং তাদের মাঝখানেও একটা দেখবা যে গ্যাপ থাকে, এই গ্যাপটা হলো 14 ন্যানোমিটারের, 14 ন্যানোমিটার। এই হচ্ছে আমাদের 14 ন্যানোমিটার ইন্টারভ্যালস। তারপর রেডিয়াল স্পোকসের কথা আছে, রেডিয়াল স্পোকগুলা 29 ন্যানোমিটার ইন্টারভ্যালে থাকে এবং তারা পেরিফেরাল থেকে সেন্ট্রালের দিকে মুখ করা থাকে। এই যে এই হলুদ কালারগুলা, এটা হচ্ছে আমাদের পেরিফেরাল মাইক্রোটিবিউল আর এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মাইক্রোটিবিউলগুলা। তো এইটা হচ্ছে আবার সেন্ট্রাল শীথ প্রজেকশন দ্বারা প্রোটেক্টেড থাকে, তো কাভার করা থাকে। তো সেন্ট্রাল শীথ থেকে পেরিফেরাল মাইক্রোটিবিউল এই যে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু হলো আমাদের এটা প্রকাশ করা হয়, বা এটা হচ্ছে এই হলুদটা হলো রেডিয়াল স্পোক। দুইটা রেডিয়াল স্পোক পরস্পর থেকে 29 মিলিমিটার গ্যাপে অবস্থিত। Extend from the each doublets toward the two central microtubules at 29 intervals. ওকে, তারপরে এখানে আমাদের এই যে আমাদের রেডিয়াল স্পোকগুলো আছে, রেডিয়াল স্পোক এবং নেক্সিন, এরা কি কাজ করে? অসিলেশন অফ দ্য সিলিয়া, সিলিয়াকে অসিলেট করতে হেল্প করে। এরপরে 9+2 যেটা বলছি সেটাই লিখছে আবার। দেন মোটাইল সিলিয়া, motile cilia with a 9+2 pattern display a precise and synchronous undulating movement. Cilia in successive rows start their beats so that their row is slightly more advanced in its cycle than the following rows, thus creating a wave then sweeps across the epithelium. Basal feet or basal bodies are most likely responsible for synchronization or ciliary movement. তো সিলিয়ারি যে মুভমেন্টটুকু হয়, এই সিলিয়ারি মুভমেন্টের জন্য যে মেইনলি দায়ী সে হলো এখানে আমাদের যে বেজাল বডি আছে, এই বেজাল বডিটা, এই বেজাল ফুটটা থেকেই মূলত, বেজাল ফুটটা থেকে কি হয়, এই সিলিয়ারি মুভমেন্টের সিনক্রোনাইজেশনটা সম্ভব হয়। ওকে, এখানে প্রাইমারি সিলিয়া, নন মোটাইল প্রাইমারি সিলিয়ার কিছু বৈশিষ্ট্য লিখে রাখছে, তেমন এটা ইম্পর্টেন্ট না। তারপরে প্রাইমারি সিলিয়া যে আমাদের আগে পড়ে আসছে, এটা প্রাইমারি সিলিয়াকে আগে ভাবা হয়তো যারা কোনো কাজের না, ইনঅ্যাক্টিভ, বাট প্রাইমারি সিলিয়া সম্প্রতি বোঝা গেছে যে এরা বিভিন্ন ধরনের একটা অ্যান্টিনা হিসেবে কাজ করতে পারে, অ্যান্টিনা হিসেবে কাজ করতে পারে, তার মানে বিভিন্ন রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে, কেমো রিসেপ্টর, অসমো রিসেপ্টর ইত্যাদি বিভিন্নভাবে রিসেপ্টর হিসাবে কাজ করতে পারে এই প্রাইমারি সিলিয়াগুলো। তাহলে সিগন্যালিং থ্রু দ্য প্রাইমারি সিলিয়া সিমস টু বি এসেনশিয়াল ফর কন্ট্রোলড সেল ডিভিশন অ্যান্ড সাবসিকুয়েন্ট জিন প্রোডাকশন এভরি ম্যামালিয়ান সেলের জন্য। তো আমরা জানি যে সিলিয়াটা মুভ করতে পারে, তো মুভ করলে কী লাভ হয়, সে কোথায় কোথায় প্রেজেন্ট থাকে, সে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে প্রেজেন্ট থাকে, লাইক ট্রাকিয়ার মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে ট্রাকিয়ার মধ্যে যে পার্টিকেলসগুলো, ট্রাকিয়ার মধ্যে যখন আমরা বাতাস নেই, গ্রহণ করি, রেসপিরেশনের সময় ইন্সপিরেশন ঘটাই, তখন শুধুমাত্র এমন তো না যে শুধুমাত্র পিওর বাতাসগুলো যাচ্ছে, পিওর এয়ারের পাশাপাশি এছাড়াও আরও কিছু ডাস্ট পার্টিকেলস, কার্বন পার্টিকেলসগুলো প্রবেশ করে। এই নতুন যে আমাদের বডির জন্য অপ্রয়োজনীয়, আমাদের বডির জন্য ফরেন বডি হিসেবে কাজ করা এই ডাস্ট পার্টিকেলসগুলো যখন আসবে, তখন ট্রাকিয়ার মধ্যে থাকা সিলিয়াটা সেটাকে আউটওয়ার্ড বিটিংয়ের মাধ্যমে বডি থেকে বের করে দিবে। এইটা হচ্ছে আমাদের সিলিয়া থাকার একটা ইম্পর্টেন্স। ফেলোপিয়ান টিউবের মধ্যে থাকতে পারে, ফেলোপিয়ান টিউবের মধ্যে থাকলে কি হয়, ওভারিটা যখন ফেলোপিয়ান টিউবের মধ্যে আসে তখন এই সিলিয়ার ইনওয়ার্ড বিটিংয়ের জন্য সেটা ফেলোপিয়ান টিউব থেকে ইউটেরাসের অভিমুখে হয়ে রওনা শুরু করে। তো এই যে যদি ইমোটাইল সিনড্রোম হয়, ইমোটাইল সিলিয়া থাকে, সিলিয়াটা যদি ইমোটাইল হয়, মোটাইল হইতে না পারে, মুভমেন্ট ঘটাইতে না পারে, তখন সেটাকে বলা হয় কার্টিজেনার সিনড্রোম। অ্যান্ড দিস কার্টিজেনার সিনড্রোম এটা একটা কি জেনেটিক ডিসঅর্ডার। তো জেনেটিক ডিসঅর্ডার এটা কেন হইতে পারে, যদি ডাইএনিন আর্মসটা যদি সিলিয়ার মধ্যে না থাকে, এই ডাইএনিন আর্মসটা থাকলে সিলিয়াটুকু মুভ করতে পারে, যদি না থাকে সেটা, দেন ইমোটাইল সিলিয়া তৈরি হবে এবং সেটা হলো একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আর এখানে কি হইতে পারে, দেখা যেতে পারে যে রেসপিরেটরি ইনফেকশন অনেক বেশি হইতেছে। কারণ কি, কারণ রেসপিরেটরি ট্র্যাক দিয়ে যখন একটু
পলিউটেড এয়ারগুলো প্রবেশ করতেছে, তখন কার্বন পার্টিকেলস আর বিভিন্ন ফরেন বডি এগুলো যখন বডির মধ্যে প্রবেশ করতেছে তখন কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট সিলিয়ার মাধ্যমে সেটাকে বের করে দিতে পারতেছে না, তখন অনেক বেশি কাশি হবে, অনেক বেশি রেসপিরেটরি ইনফেকশন হবে, এই আর কি। এছাড়া মেলস ডেমনস্ট্রেট ইনফার্টিলিটি সেকেন্ডারি টু ইমোটাইল স্পার্মাটোজোয়া। স্পার্মাটোজোয়াটা যদি ইমোটাইল হয় তখন কি, সে তো আর মুভ করে ভেজাইনা দিয়ে উপরে উঠে ইউটেরাস পার হয়ে ফেলোপিয়ান টিউবে যাইতে পারবে না। আর ফেলোপিয়ান টিউবে যদি যাইতে না পারে তাহলে তার তার যে স্পার্ম সেটা প্রডিউস হয়ে লাভ কি, সেটা তো আমার ওভামকে নিষিক্ত করতে পারলো না বা ফার্টিলাইজ করতে পারলো না। তাহলে মেলস ডেমনস্ট্রেট ইনফার্টিলিটি সেকেন্ডারি টু ইমোটাইল স্পার্মাটোজোয়া। তো এখানে আমাদের লোকেশনগুলো দেওয়া আছে, মাইক্রোভিলাই, স্টেরিওসিলিয়া, সিলিয়া, ফ্লাজেলা। মাইক্রোভিলাই কোথায় কোথায় পাওয়া যায়? স্মল ইন্টেস্টাইন, গল ব্লাডার, পিসিটি। তো স্মল ইন্টেস্টাইন খুবই কমন সেন্স, এখানে ফুড অ্যাবজর্পশনের জন্য স্মল ইন্টেস্টাইনের মধ্যে মাইক্রোভিলাইটা থাকে। গল ব্লাডারের মধ্যে থাকে, পিসিটি অফ দ্য কিডনির মধ্যে থাকে। পিসিটির মধ্যে কেন থাকে? রিঅ্যাবজর্পশনের জন্য। আর এই যে গল ব্লাডার আছে, গল ব্লাডারের মধ্যে কি হয়? মেইনলি যে বাইলটা লিভার প্রডিউস করে সেই লিভারটা গল ব্লাডারে এসে স্টোর হয়, দেন এই স্টোরড বাইলটা এখানে এসে কনসেন্ট্রেটেড হয়, মানে গল ব্লাডারের মধ্যে স্টোর হয়। তো স্টোর হওয়ার পরে ধরো এটা যদি গল ব্লাডার হয়, এই গল ব্লাডার থেকে যে বাইলটুকু আছে সেই বাইল থেকে ওয়াটারটুকু রিঅ্যাবজর্পশন হয়, কিছু পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, যার ফলে এই বাইল যেটা ছিল সেই বাইলটা কনসেন্ট্রেটেড হয়, 10 টাইমস কনসেন্ট্রেটেড হয়। তাহলে এই বাইলটুকু কনসেন্ট্রেটেড হওয়ার জন্য আমাদের কি লাগে? অ্যাবজর্পশন হওয়া লাগে, ওয়াটার অ্যাবজর্পশন হওয়া লাগে। আর এই ওয়াটার অ্যাবজর্পশনকে ফেসিলিটেট করার জন্যই মাইক্রোভিলাইটা থাকা প্রয়োজন। মাইক্রোভিলাই থাকলে সারফেস এরিয়াটা 10 টাইমস বৃদ্ধি পায়, মাইক্রোভিলাই থাকলে সারফেস এরিয়াটা বৃদ্ধি পায় 20 থেকে 30 টাইমস। তো আমাদের দত্ত স্যারের বই অনুযায়ী এইটা 20 টাইমস বৃদ্ধি পায়। ওকে, দেন আসি আমরা, এটার ফাংশন লেখা আছে। ফাংশন হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে হেল্প করে, এই গ্লোমেরুলার ফিল্ট্রেট ফর্মেশনে হেল্প করে, যেহেতু আমাদের পিসিডির মধ্যে এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে। তারপরে আমাদের অ্যাকচুয়ালি গ্লোমেরুলার ফিল্ট্রেশন ফর্ম না, গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা রিঅ্যাবজর্পশন হইতে ভূমিকা রাখে। তারপর হলো ডাইজেস্টিভ এনজাইমের ক্ষেত্রে আছে। এরপর আসি আমরা স্টেরিওসিলিয়ার মধ্যে। স্টেরিওসিলিয়া কোথায় থাকে? এপিডিডাইমিসের মধ্যে, ভাস ডিফারেন্সের মধ্যে, আর সেন্সরি হেয়ার সেলের মধ্যে। এটা বলছি আগেও, সেল সারফেস এরিয়াটা বৃদ্ধি করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এরপর আছে আমাদের সিলিয়া। সিলিয়াটা কোথায় প্রেজেন্ট থাকে? রেসপিরেটরি ট্র্যাক্ট, ফেলোপিয়ান টিউব, এগুলোর কথা অলরেডি বলে ফেলছি। আলাদা করে আছে সিঙ্গেল নন মোটাইল প্রাইমারি সিলিয়া। প্রাইমারি সিলিয়া কোথায় প্রেজেন্ট আছে? খুব একটা ইম্পর্টেন্ট না, স্টিল সেন্সরি অর্গান যেগুলো আছে, আমরা কি বলছি, এই প্রাইমারি সিলিয়াগুলো সেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। তো এরা বিভিন্ন সেন্সরি অর্গান, যেমন আইয়ের মধ্যে রড সেল, নোজের মধ্যে অলফ্যাক্টরি নিউরন, ইয়ারের মধ্যে এম্পুলারি ক্রেস্ট অ্যান্ড মেকুলার মধ্যে থাকবে। তো ফাংশন কি? রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যে ফাংশনটুকু আছে সেটা তো বলছি। ফেলোপিয়ান টিউবের মধ্যে বলছি যে ওভামটা কি ইউটেরাসের দিকে মুভ করাইতে ভূমিকা রাখে। আর প্রাইমারি সিলিয়াটা সেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে সিলিয়া, স্টেরিওসিলিয়া, মাইক্রোভিলাই ফাংশনগুলো গেছে। আর থাকলো ফ্লাজেলা। তো ফ্লাজেলা কোনো এপিক্যাল সেল সারফেস মডিফিকেশন না, এটা শুধুমাত্র স্পার্ম সেলের মধ্যে পাওয়া যায়। অ্যান্ড স্পার্মের টেইল যেটা, এই স্পার্মের টেইলটা হলো ফ্লাজেলা নিয়ে গঠিত। এই ফ্লাজেলাটুকু থাকার কারণে স্পার্মের যে টেইল আছে এইটা মোটাইল হয়, এটা মোটাইল একটা স্ট্রাকচার। তো স্পার্মের মোটিলিটি প্রদান করার জন্য এই ফ্লাজেলা থাকে। এমনিতে অন্য কোনো লোকেশনের মধ্যে আমরা ফ্লাজেলাকে পাবো না, ফ্লাজেলাকে শুধুমাত্র স্পার্ম সেলে পাওয়া যায় এবং স্পার্মের টেইল গঠন করে এই ফ্লাজেলাটা, যেটার মাধ্যমে স্পার্মটা মোটাইল হইতে পারে, ফলে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্য দিয়ে সে ফেলোপিয়ান টিউবের মধ্যে যাইতে পারে। এই হচ্ছে ফ্লাজেলার কথা। ওকে, ডান। সিলিয়া এবং মাইক্রোভিলাইয়ের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সিলিয়া এবং মাইক্রোভিলাই ডিফারেন্স যা আলোচনা সব কিছু আমরা আলোচনা করে ফেলছি। লোকেশন, ফাংশন, তারপর হচ্ছে স্ট্রাকচার, এখানে লেংথ আর ওয়েট আলাদা করে লেখা আছে। তো এটা একটা সুন্দর করে নোট করা আছে, এর বাইরে নতুন কিছু নাই যে আমরা নতুন করে শিখবো। বেসিকটুকু আমরা আলোচনা অলরেডি করে ফেলছি, যারা স্ক্রিনশট নেওয়া নিতে পারো। ওকে, এরপরে হলো আমাদের সিলিয়া এবং স্টেরিওসিলিয়া। এখানে নতুন কোনো কিছুই নাই, সব কিছু জাস্ট নোট করা আছে। তো যাদের স্ক্রিনশট দরকার স্ক্রিনশট নিতে পারো। দেন সিলিয়া এবং ফ্লাজেলা, এটার মধ্যেও সেম ডিফারেন্স দেওয়া আছে।
ডিফারেন্স আমরা নতুন কিছু এখানে পড়তেছি না, সব কিছু সেম। সিলিয়াটা নিউমেরাস থাকে, ফ্লাজেলা একটার মধ্যে একটাই থাকে, মানে ফ্লাজেলা যখন আমাদের স্পার্মের নিচে যেখানে টেইলটুকু আছে এই টেল পুরোটা মিলে একটা ফ্লাজেলাই থাকে, একটা সিঙ্গেল থাকে। স্ট্রাকচার হলো এই সিলিয়ার স্ট্রাকচারটা ফ্লাজেলার মতো, ফ্লাজেলার স্ট্রাকচার সিলিয়ার মতো, মানে কি সিলিয়া এবং ফ্লাজেলা দুইটার স্ট্রাকচার আসলে সেম। এই জন্যই বলতেছিলাম যে সিলিয়ার কাউন্টার পার্টস হচ্ছে ফ্লাজেলা। আশা করি সিলিয়া এবং ফ্লাজেলা পার্থক্য পর্যন্ত শেষ পর্যন্ত সব কিছু কমপ্লিট হয়েছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হলো আমাদের সারফেস মডিফিকেশনের মধ্যে এই যে এপিক্যাল সারফেস মডিফিকেশন, বেসাল সারফেস মডিফিকেশনও আমাদের কমপ্লিট যতটুকু আলোচনা করার ছিল। তো দেন আমরা ল্যাটারাল সারফেস মডিফিকেশন সম্পর্কে জানবো।